হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, সুপারহিরো তো অনেক দেখেছেন, কিন্তু এমন কোন সুপারহিরোর কথা কি শুনেছেন যার প্রধান অস্ত্র হচ্ছে ঝাঁটা? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঝাঁটা। আজ আমরা এমনই এক লোকের গল্প শুনবো যে একদিন ভুল করে টক্সিক কেমিক্যালের এক ড্রামে পড়ে যায়, আর তারপর যা হয় তা দেখলে আপনিও বলবেন এ আবার কেমন হিরো রে বাবা। এক সাধারণ নিরীহ মানুষ থেকে সে হয়ে ওঠে শহরের সব থেকে কুৎসিত কিন্তু সবচেয়ে শক্তিশালী মনস্টার। আর এই চরিত্রে কে আছে জানেন? আমাদের সবার প্রিয় গেম অফ থ্রোনস এর টিয়ারিন ল্যানিস্টার। তো দ্রুত দেখে নেওয়া যাক হাসি, অ্যাকশন আর ইমোশনের ককটেল নিয়ে তৈরি এই দারুণ মুভিটা। আর আমাদের আজকের মুভির নাম দ্য টক্সিক অ্যাভেঞ্জার। বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো গল্পের শুরুতেই আমরা একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টকে দেখতে পাই, যিনি বেশ টেনশনে আছেন, যেন কালকেই তার পরীক্ষার রেজাল্ট বেরোবে। ঠিক তখনই জেজে নামের এক মহিলা ভেতরে আসে, আর জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করে, প্রমাণ পেয়েছো তো? জার্নালিস্টকে একটা হার্ড ড্রাইভ দিয়ে মহিলাটা বলে যে সব প্রমাণ এর মধ্যেই আছে, আর যখন এই সত্যিটা সবার সামনে আসবে তখন বিটিএইচ কোম্পানি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এরপর জার্নালিস্ট সেটাকে নিজের সিস্টেমে কানেক্ট করে দেখায়, আর সেই হার্ড ড্রাইভে যা ছিল তা শুনলে আপনারাও চমকে যাবেন। আসলে এই বিটিএইচ একটা কোম্পানির নাম, এটা কিন্তু আবার বিটিএস না। তো এটা ছিল একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা নতুন নতুন ওষুধ তৈরির নামে মানুষ আর জীবজন্তুর উপরে যা খুশি তাই এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। শুধু তাই না, বিটিএইচ এর ফ্যাক্টরির সমস্ত নোংরা আবর্জনা পাশেরই একটা ঝিলে ফেলে দেওয়া হচ্ছে। আহারে বেচারা মাছগুলো। আর এই সমস্ত কিছুর প্রমাণ এই হার্ড ড্রাইভেই ছিল। আর এটা দেখে জার্নালিস্ট তো দারুণ খুশি, যেন সে লটারি জিতে গেছে। সে মনে মনে ভাবছিল, ব্যাস এইবার বিটিএইচ এর আর কোনো রক্ষা নেই, কেউ ওদেরকে বাঁচাতে পারবে না। আর ঠিক তখনই কারো একটা আসার শব্দ শুনতে পেয়ে জার্নালিস্ট জেজেকে হার্ড ড্রাইভটা দিয়ে বলে, ওরা এসে গেছে, তুমি এই হার্ড ড্রাইভটা নিয়ে পালিয়ে যাও আর এটাকে কোনো সুরক্ষিত হাতে পৌঁছে দিও। আর ঠিক সেই সময় মুরগির মতো দেখতে একটা মাস্ক পরা লোক আসে, যার নাম নাটস। কিন্তু জার্নালিস্ট তাকে আওয়াজ দিয়ে অন্যদিকে ব্যস্ত রাখে, আর এই সুযোগে যে হার্ড ড্রাইভটা নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রাস্তায় নাটসের সঙ্গীরা এসে পড়ে। তাদের হাত থেকে বাঁচতে সে আবারও উপরে গিয়ে সেখান থেকে নিচে ঝাঁপ দেয়। আর এর ফলে কি হয় জানেন? হার্ড ড্রাইভটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মানে এতক্ষণে সব প্ল্যান একেবারে পানি হয়ে গেল। কিন্তু তারপরেও সে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নাটস আর তার সঙ্গীরা জার্নালিস্টকে ঘিরে ধরে। জার্নালিস্ট একদম কুল হয়ে বলে যে তোমরা আমাকে মারতেই পারবে না। ভাবা যায়, কথা শুনে তো মনে হচ্ছিল অমরত্বের বরদান নিয়ে জন্মেছে এই লোক। কিন্তু তখনই গ্যাংয়ের একজন তাকে শুট করে দেয়, আর বেচারা নিচে পড়ে যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো, কয়েক সেকেন্ডের মধ্যে সে আবার উঠে দাঁড়ায় বন্ধুরা, আর বলে, আরে আমি কতবার বলবো যে আমি মরবো না। আরেকজন তাকে বন্দুক দিয়ে আরেকটা শুট করে, কিন্তু এবারও সে উঠে দাঁড়ায়। তৃতীয়বার একটা বেশ শক্তিশালী বন্দুক দিয়ে তাকে শুট করা হয়। আর এইবার জার্নালিস্ট জানালার কাঁচ ভেঙে গিয়ে বাইরে পড়ে। সে সোজা জেজের পায়ের কাছে এসে ল্যান্ড করে। জেজে ভাবে হয়তো সে মারা গেছে, আর সেও সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই জার্নালিস্টের চোখটা নড়ে ওঠে, তার মানে সে এখনো মরেনি। আর এখানেই আসে মুভির টাইটেল, দ্য টক্সিক অ্যাভেঞ্জার। একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয় যে বিটিএইচ ফার্মা নামের কোম্পানিটা মানুষের আয়ু বাড়ানোর জন্য আর তাদের মৃত্যুর হাত থেকে মুক্তি দেওয়ার জন্য কি কি ধরনের রিসার্চ করছে। আসলে শর্টকাট কথা বলতে গেলে তারা অমরত্বের ওষুধ বানিয়ে কোটি কোটি টাকা কামাতে চাচ্ছিল। আর এই প্রসেসে তারা তাদের কোম্পানির টক্সিক বর্জ্য আশেপাশের ঝিলে ফেলে দেয়, যার ফলে ঝিলের সমস্ত জলজ প্রাণী মারা গেছে। আর একটা মুরগি সেই ঝিলের পানি খেয়ে একদম জম্বির মতো হয়ে গেছে। আর এটা দেখে বোঝাই যাচ্ছিল নিশ্চয়ই বিটিএইচ কোম্পানি ওই জার্নালিস্টের উপরেও কোনো এক্সপেরিমেন্ট করেছিল, আর সেই কারণেই এতগুলো গুলি খাওয়ার পরেও বেচারা বেঁচে আছে। আর পরের সিনে উইনস্টন নামের একজন জেনিটরকে দেখানো হয়। জেনিটর বলতে আসলে সেই লোকদেরকে বোঝায় যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। আর আমাদের উইনস্টন আসলে ওই বিটিএইচ কোম্পানিতেই পরিষ্কারের কাজ করত। আর ইনি হচ্ছে আমাদের গল্পের হিরো বন্ধুরা। যদিও এনাকে দেখে এখন কোনো দিক থেকেই হিরো মনে হচ্ছে না, কিন্তু ওয়েট করুন, আসল খেলা তো বাকি আছে। সে সকালে উঠলে টিভিতে বিটিএইচ কোম্পানির বিজ্ঞাপন চলতে দেখে। এরপর সে উঠে নিজের মতো করে তৈরি হয়, আর তার ছেলে জেডের জন্য ব্রেড টোস্ট তৈরি করতে লাগে। আসলে উইনস্টন জেডের মায়ের সাথে বিয়ে করেছিল, অর্থাৎ উইনস্টন হলো জেডের সৎ বাবা। কিন্তু জেডের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি মারা গেছে। এই কারণে এখন জেড উইনস্টনের সাথেই থাকে। বেচারার জীবনে শান্তি নেই বললেই চলে, আর টাকা পয়সা তো আরো নেই। উইনস্টন তার বন্ধুদের কাছ থেকে অনেক ধার দেনা করে রেখেছিল। ব্যাংক থেকে তাকে বেশ কয়েকবার নোটিশও পাঠানো হয়েছে। আর জেড যখন নোটিশগুলো তুলতে যাচ্ছিল, উইনস্টন সেগুলো নিয়ে ছিঁড়ে দিয়ে বলে, আরে আগে তুমি ব্রেকফাস্ট করো তো। এরপর দুজনেই বাইরে যায়। আর তাদের বাড়ির পাশে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, যেটা ডেইজি নামের একজন বয়স্ক মহিলা চালায়। তখনই উইনস্টন দেখে যে স্পেন্স নামের একটা গুন্ডা ডেইজিকে ধমকাচ্ছে, আর কম দামে তার ডিপার্টমেন্টাল স্টোরটা কিনে নিতে চাচ্ছিল। কিন্তু এসব দেখেও উইনস্টন মুখ ঘুরিয়ে নেয় বন্ধুরা। ডেইজিকে সাহায্যের জন্য সে এগিয়ে যায় না। আর সে যে কেন এগিয়ে যায় না হয়তো সেটা আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। তো যাই হোক, স্পেন্স ডেইজির পোষা বিড়ালটাকে নিয়ে চলে যায়। তখন ডেইজি বারবার বলছিল আমার বিড়ালটাকে ছেড়ে দে, কিন্তু স্পেন্স আবারও ধমকাধমকি করে বলে যে আমি প্রপার্টি বিক্রির ডকুমেন্ট পাঠিয়ে দেবো, চুপচাপ সই করে দিবি, না হলে তোকে জানে মেরে ফেলবো। এই বলে সে বিড়ালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। আর বেচারা বিড়ালটা তখন একটা গাড়ির নিচে পড়তেই যাচ্ছিল, কিন্তু ভালো
ভালো ব্যাপার হলো উইনস্টন ঠিক সময়ে লাভ দিয়ে তাকে বাঁচিয়ে নেয় আর তারপর সেটাকে ডেজির হাতে তুলে দেয়। ডেজি তো আর কি করবে, কাঁদতে কাঁদতে সে ভেতরে চলে যায়। এরপর উইনস্টন জেডকে বলে, আজকে তো তোমার ডান্স প্রোগ্রাম আছে তাই না? আমি জানি তুমিও তোমার মায়ের মতো একজন অসাধারণ ডান্সার হবে, তুমি খুব ভালো পারফরমেন্স করবে, আমার শুভেচ্ছা তোমার সাথে আছে। তখন জেড জিজ্ঞেস করে, উইনস্টন তুমি ডেজিকে সাহায্য করলে না কেন? হ্যাঁ বন্ধুরা, ও উইনস্টনকে বাবা বলে না, কারণ সে তাকে নিজের বাবা বলেই মনে করে না। ভাবুন তো কতটা কষ্ট হয় লোকটার। আর উইনস্টন তখন বলে, এসব তুমি বুঝবে না, সবসময় সবার সাহায্য আমরা করতে পারি না। কিন্তু জেড রেগে গিয়ে বলে যে যখন আমাদের চোখের সামনে কোনো মানুষ বিপদে পড়ে তখন তার সাহায্য করা উচিত, তাই না? এটাকেই তো মনুষ্যত্ব বলে। বাহ, কি জ্ঞান দিয়ে গেল ছেলেটা। এর পরের সিনে দেখানো হয় যে বিটিএইচ কোম্পানির পাশের ঝিলে টক্সিক বর্জ্যের কারণে যে মুরগিটা জম্বি হয়ে গিয়েছিল সে ঠান্ডায় জমে ওখানেই পড়ে আছে। উইনস্টন তখন আবার বিটিএইচ কোম্পানিতে গিয়ে তার সাফ সাফাইয়ের কাজ শুরু করে দেয়। আর তখনই তার কাছে হাসপাতাল থেকে একটা কল আসে যেখানে উইনস্টন তার মাথা ব্যথার চিকিৎসা করিয়েছিল। আসলে বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথায় ভোগার কারণে সে তার মাথার স্ক্যান করিয়েছিল আর সেই রিপোর্ট নিয়ে কথা বলার জন্যই ডাক্তারটাকে ডেকেছে। উইনস্টন সেখানে গেলে ডাক্তার রিপোর্ট দেখে জানায় যে দেখো তোমার ব্রেন টিউমার হয়েছে, কিন্তু এটা চিকিৎসা করা সম্ভব। একটা ওষুধ আছে যেটা তোমার অবস্থার উন্নতি করতে পারে, কিন্তু ট্রিটমেন্টটা বেশ খরচ সাপেক্ষ। আচ্ছা তুমি তো বিটিএইচ এর হয়ে কাজ করো তাই না? তোমাকে তো কোম্পানির তরফ থেকে মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে, তুমি চাইলে ইন্স্যুরেন্স ব্যবহার করে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারো, তাহলে তোমার জীবনটা বেঁচে যাবে। আর তা না হলে হয়তো তুমি 6 মাসের বেশি বাঁচতে পারবে না। আর এসব কথা শুনে উইনস্টন সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায় আর তার ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করে, কিন্তু তারা জানায় যে বিটিএইচ কোম্পানি তার জন্য যে ক্যাটাগরির ইন্স্যুরেন্স করেছে তাতে তার ব্রেন ক্যান্সার কভার হবে না। আর এটা শুনে উইনস্টন তো এবার একেবারেই ভেঙে পড়ে। অন্যদিকে তখন আমরা বিটিএইচ কোম্পানির মালিককে দেখতে পাই যার নাম হচ্ছে বব। সে নিজের শরীরে একটা বাদুরের রক্ত চড়াচ্ছে। আসলে সে তার কোম্পানিতে করা বিভিন্ন এক্সপেরিমেন্ট গুলো নিজের উপরেও টেস্ট করে আর নিজের মৃত্যুকে ঠেকানোর জন্য সব রকম চেষ্টা করতে থাকে। আর তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট লিসিও আছে। ববের একটা ভাইও আছে যার নাম মার্কো। বব যা হুকুম দেয় মার্কো নিজের লোকদেরকে নিয়ে সেই কাজ করিয়ে দেয়। এরপর মার্কো এসে জানায় যে আমরা ওই জার্নালিস্টকে একেবারে মেরে ফেলেছি, কিন্তু ওই জেজে পালিয়ে গেছে। আর এটা শুনে বব তো রেগে আগুন। সে হুকুম দেয় যে জেজেকে কোনোভাবেই জীবিত ছাড়বি না, ওকে জানে মেরে তারপর আমার সাথে দেখা করবি, না হলে আমি তোকে জানে মেরে ফেলবো। অন্যদিকে নার্সের গ্যাংকে দেখানো হয়। মনে আছে ওই যে যারা জার্নালিস্টের উপর হামলা করেছিল, তারা তখন সবাই একটা বারে জার্নালিস্টের মৃত্যুকে সেলিব্রেট করছিল। মার্কো সেখানে গিয়ে তাদেরকে জেজেকে মারার কন্ট্রাক্ট দেয় আর তারা সেই কন্ট্রাক্ট নিয়ে খুশি মনে জেজের কাজ শেষ করতে বেরিয়ে পড়ে। প্রথমে তারা জেজের বাড়িতে আসে, কিন্তু সেখানে তাকে না পেয়ে সবকিছু ভাঙচুর করে বেরিয়ে যায়। এদিকে জেজে তখন চুপচাপ এই সবকিছু দেখছিল। নার্সের গ্যাং চলে যাওয়ার পর জেজে ঘরের ভেতরে যায়, সেখানে তার বয়ফ্রেন্ডকে পা ভেঙে বসিয়ে রাখা হয়েছে। সে চিৎকার করে বলে, আরে ওরা কারা ছিল? কিন্তু জেজে কিছু না বলে একটা গোপন দরজা ভেঙে তার ভেতর থেকে একটা ব্যাগ বের করে আর শান্তভাবে আবারও বাইরে চলে যায়। অন্যদিকে তখন জেডের স্কুলে ডান্স প্রোগ্রাম চলছিল, কিন্তু যখন জেডের পালা আসে সে স্টেজে যায় ঠিকই, কিন্তু নার্ভাস হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে উইনস্টন দেখছে তার ব্যাংক অ্যাকাউন্ট একেবারে নেগেটিভ ব্যালেন্সে চলে গেছে। সে চিন্তায় পড়ে যায় যে কিভাবে জীবনটা সামলাবে। আর ঠিক তখনই ডেজি জেডকে ঘরে ছেড়ে দিয়ে বলে যে জেড স্টেজে উঠতে ভয় পায়, ওর টিচার ওকে এখানে ছেড়ে দিয়ে গেছে, তুমি জেডের সাথে একটু কথা বলো। উইনস্টন তখন ডেজিকে বলে, কালকে আমার উচিত ছিল আপনাকে সাহায্য করা, কিন্তু আমি করিনি, প্লিজ আমাকে মাফ করে দিয়েন। কিন্তু ডেজি বলে, আরে তুমি তো আগেই আমার সাহায্য করেছো, তাই মাফ চাওয়ার কি দরকার। এরপর উইনস্টন জেডের সাথে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু জেড খুব কাঁদছিল আর তাই তাকে হাসানোর জন্য উইনস্টন বাইরে গিয়ে জেডের মায়ের সে প্রিয় গানটা বাজিয়ে দেয়। এটা শুনে জেড উঠে দাঁড়ায় আর উইনস্টনকে মেয়েদের গাউন পরে নাচতে দেখে তার আর হাসি থামে না। তখন গিয়ে উইনস্টন একটু শান্তি পায়। সে ভাবছিল যাক অন্তত ছেলেটা তো হাসছে। আর তখনই সেখানে রাখা উইনস্টনের মেডিকেল ফাইলটা জেড হাতে তুলে নেয়, কিন্তু সে কিছু দেখার আগেই উইনস্টন তাকে থামিয়ে দিয়ে বলে, আরে আমার একটা জরুরি কাজ আছে, আমি এখনই আসছি। এই বলে সে ফাইলটা নিয়ে চলে যায় আর সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে মাইকেল নামের এক ব্যক্তিকে দেখানো হয় যে ববের বিটিএইচ কোম্পানিতে অনেক টাকায় ইনভেস্ট করেছে আর তার রিসার্চ গুলো স্পন্সর করেছে। সে ববের উপর খুব রেগে আছে। সে বলে, তুমি শুধু রিসার্চ করিয়ে যাবে নাকি কখনো কোনো রেজাল্টও দেখাবে? রিসার্চ দিয়ে তো আর টাকা আসে না, তার তো একটা ফল বেরোতে হবে যাতে ব্যবসায় লাভ হয়। দেখো আমি তোমাকে 2 সপ্তাহ সময় দিচ্ছি, যদি রিসার্চে কোনো উন্নতি না হয় তাহলে আমি তোমার কোম্পানি নিজের দখলে নিয়ে নেব আর তোমাকেও এখানে জ্যান্ত পুঁতে ফেলবো। খবরদার বব, আমার সাথে কোনো ধরনের চালাকি করবে না। এদিকে বব তো মাইকেলকে কিছুই বলতে পারে না, কারণ টাকা তো সেই দেয়, তাই সে চুপচাপ বাইরে চলে আসে, কিন্তু বাইরে গিয়ে খুব চিৎকার করে আর তারপর একটু শান্ত হয়ে আবারও মিটিং রুমে ফিরে আসে। ঠিক সেই সময় উইনস্টন একটা মাস্ক পরে ভেতরে আসে। সিকিউরিটি তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। তখন বব জিজ্ঞেস করে, তুমি কে ভাই, এখানে কি নিতে এসেছো? উইনস্টন তখন বলে যে আমি আপনার কোম্পানিরই জেনিটর, 12 বছর ধরে এখানে মন দিয়ে কাজ করেছি। আসলে আমার ব্রেন ক্যান্সার হয়েছে আর ডাক্তার বলেছে যদি চিকিৎসা না
না করানো হয় তাহলে আমি 6 মাসের মধ্যেই মারা যাব। দেখুন আমার একটা ছেলে আছে, সে অনাথ হয়ে যাবে। আপনাদের কোম্পানি আমাকে যে ক্যাটাগরির ইন্স্যুরেন্স দিয়েছে তাতে তো আমার অসুখই কভার হচ্ছে না। আমার সাহায্য করুন প্লিজ, আমাকে আর আমার ছেলেকে বাঁচিয়ে নিন। বব তখন লিসিকে ইশারা করে বলে যে ওকে বাইরে নিয়ে যাও। তারপর সে উইনস্টনকে বলে লিসি তোমার সব রকম সাহায্য করবে, ওর সাথে যাও। কিন্তু লিসি তাকে বাইরে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এই ঘটনায় উইনস্টনের তো মাথায় রক্ত উঠে যায়। সে তখন দেওয়ালে কান লাগিয়ে শোনে আর বুঝতে পারে যে বব আর লিসি তার ব্যাপারেই কথা বলছে আর তার ছোটখাটো চেহারা নিয়ে বেশ মজা করে হাসাহাসি করছে। এরপর উইনস্টন হতাশ হয়ে বিটিএইচ কোম্পানিতে চলে যায় আর সেখানে জেজেও ভেতরে ঢোকার সুযোগ খুঁজছিল। তো যেই উইনস্টন ভেতরে ঢোকে দরজা বন্ধ হওয়ার আগেই জেজেও ভেতরে ঢুকে পড়ে আর এর ফলে মার্কোর ফোনে অ্যালার্ম বেজে ওঠে যে কেউ পারমিশন ছাড়াই ভেতরে ঢুকেছে। সে ক্যামেরাতেও জেজেকে ভেতরে ঢুকতে দেখে আর সঙ্গে সঙ্গে নার্সের গ্যাংকে ফোন করে জানিয়ে দেয়। আর এদিকে উইনস্টন তখন তার হাতের ঝাড়ুটা একটা ব্যারেলে ঢুকিয়ে বের করে যার মধ্যে টক্সিক বর্জ্য ছিল। ওই টক্সিক বর্জ্যটা সবুজ রঙের চকচক করছিল। প্রথমে তো উইনস্টন অবাক হয়ে যায় যে এটা আবার কি জিনিস। অন্যদিকে জেজে একটা টক্সিক ওয়েস্টের ব্যাগে ফুটো করে স্যাম্পল নিচ্ছিল যাতে করে সে প্রমাণ করতে পারে বিটিএইচ কোম্পানি বিষাক্ত ফর্মুলা বানিয়ে পরিবেশ নষ্ট করছে। আর তখনই উইনস্টন নিজের আইডি কার্ড দিয়ে একটা ঘরে ঢুকে যায় যেখানে কোম্পানির ক্যাশ রাখা ছিল। সে সিকিউরিটিকে ধমক দিয়ে বলে আমাকে ক্যাশ দে, না হলে এই টক্সিক ওয়েস্ট তোর গায়ে ঢেলে দেবো আর তুই এখনই মারা যাবি। সেখানে থাকা সিকিউরিটি তো ঘাবড়ে যায় আর উইনস্টনকে এক ব্যাগ ভর্তি টাকা দিয়ে দেয়। উইনস্টন ব্যাগটা নিয়ে সেখান থেকে পালাচ্ছিল কিন্তু তখনই সামনে থেকে জেজেও দ্রুত আসছিল আর দুজনে ধাক্কা খায়। এর ফলে উইনস্টনের ব্যাগটা শূন্যে উড়ে নিচে পড়ে যায় আর অন্যদিকে জেজের ওই টক্সিক ওয়েস্টের স্যাম্পলটা ওই ব্যাগের উপরেই পড়ে আর পুরো ব্যাগটা জ্বালিয়ে দেয়। ঠিক তখনই সেখানে নার্স গ্যাংও চলে আসে আর ওরা দুজনেই ওদের হাত থেকে বাঁচতে দ্রুত সেখান থেকে দৌড়াতে শুরু করে। জেজে প্রথমে গেটের উপর দিয়ে বাইরে লাফ দেয় আর সে উইনস্টনকেও সাহায্য করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে নার্স গ্যাং সেখানে এসে পড়ে আর জেজে পালিয়ে যায়। উইনস্টন মপটা নিচে ফেলে দিয়ে তাদের কাছ থেকে জীবনের ভিক্ষা চেয়ে বলে আমি কিছুই করিনি, আমাকে মেরো না। কিন্তু গ্যাং এর একজন উইনস্টনের মুখে গুলি করে দেয় আর সে নিচে পড়ে যায়। এরপর সেখানে মার্কো আসে আর ওরা খুব খুশিতে চিৎকার করে বলে যে আমরা ওকে মেরে ফেলেছি। মার্কো তখন রেগে যায় আর বলে নালায়েকের দল, আমি তোদেরকে এই মেয়েটাকে মারতে বলেছিলাম, এই লোকটাকে কেন মারলি? এই বলে সে জেজের ছবি দেখিয়ে বলে যে যতক্ষণ না তোরা ওকে মারবি আমি তোদের কাউকেই টাকা দেবো না আর এই লাশটাকে এখান থেকে সরা। আর মার্কো চলে যাওয়ার পর নার্স গ্যাং উইনস্টনকে তুলে নিয়ে গিয়ে টক্সিক বর্জ্যের একটা ট্যাঙ্কে ফেলে দেয় আর উইনস্টনের সেই ঝাড়ুটাও ভেতরে ফেলে দিয়ে নিজের গ্যাং নিয়ে চলে যায়। আর এবার টক্সিক বর্জ্যটা পানিতে মিশে যেতে শুরু করে যার ফলে উইনস্টনের শরীরটা মিউটেট হতে শুরু করে। দেখতে দেখতেই ওই ভয়ঙ্কর কেমিক্যালের প্রভাবে উইনস্টন একটা ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়ে যায়। উইনস্টন নিজের বাড়ি ফিরে দেখে যে স্পেন্স আবারও ডেজিকে ধমকাচ্ছে। সে জোর করে ডেজি থেকে প্রপার্টি ডকুমেন্ট সই করিয়ে সুপারমার্কেটটা নিজের দখলে নিতে যাচ্ছিল কিন্তু আগের বারের মতো এবারও সে দেখেও না দেখার ভান করে আর সেখানে থাকা একটা মইবে ওপরে নিজের ঘরের জানালার দিকে যায়। ঠিক সেই সময় জেড উইনস্টনকে ফোন করে আর ভয়েস মেলে বলে তুমি কোথায় চলে গেলে, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এটা দেখে উইনস্টন তো বেশ খুশি যে জেড তাকে মিস করছে আর সে জানালার বাইরে থেকেই বলে আমি এখানে আছি। এই বলে সে জানালা খোলে কিন্তু উইনস্টনের এই রূপ দেখে জেড ভয়ে একটা বড় প্লেট তুলে উইনস্টনের দিকে ছুড়ে মারে আর বেচারা উইনস্টন সোজা নিচে পার্ক করা একটা গাড়ির উপরে গিয়ে পড়ে। আর এই গাড়িটা কার ছিল জানেন? স্পেন্সের। সে তো আবার উইনস্টনের উপরে চড়া হয় যে কে রে তুই, আমার গাড়িটা ড্যামেজ করলি কেন? উইনস্টন বলে এটা একটা দুর্ঘটনা ছিল, আমি আসলে ইচ্ছা করে করিনি। কিন্তু রাগের মাথায় স্পেন্স উইনস্টনকে শুট করে দেয় কিন্তু কোথায় লাগবে, উইনস্টন তো গুলিটা নিজের হাতেই আটকে দেয়। টক্সিক ওয়েস্টের কেমিক্যালে আসলে উইনস্টনকে অনেক বেশি শক্তিশালী বানিয়ে দিয়েছিল, একদম সুপার হিরোর মতো। সে গুলিটা ছুড়ে ফেলে দিয়ে বলে যখন আমি বলেছি এটা একটা দুর্ঘটনা ছিল তখন আমাকে শুট করলি কেন? এই বলে সে দৌড়ে গিয়ে স্পেন্সের হাতটা এমন ভাবে টানে যে স্পেন্সের হাতটা শরীর থেকে আলাদা হয়ে যায় আর সেটা উইনস্টনের হাতে চলে আসে। আর এটা দেখে তো লোকজন চিৎকার করতে থাকে যে এটা একটা মনস্টার, ভূত। তারা উইনস্টনকে তাড়া করতে শুরু করে আর উইনস্টন তাদের থেকে দৌড়ে পালায়। এই সুযোগে ডেইলি তার সই করা সব প্রপার্টি ডকুমেন্ট নিয়ে চুপচাপ কেটে পড়ে। এদিকে উইনস্টন লোকদের থেকে পালাতে গিয়ে জঙ্গলের ভেতরে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে কিন্তু তারপরে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফেরে সে দেখে যে সে জঙ্গলের মাঝখানে একটা বাড়িতে আছে। আসলে এটা স্টকিংস নামের একটা সন্ন্যাসীর বাড়ি যে বাইরের জগৎ থেকে নিজেকে আলাদা করে এই জঙ্গলে একা থাকে। উইনস্টন বলে আমাকে দেখে তোমার ভয় করছে না? স্টকিংস তখন বলে হয়তো তুমি জানো না আমি একজন ডাক্তার আর আমি স্পষ্টই তা বুঝতে পারছি যে তুমি তো আসলে একটা মানুষই, কিন্তু তোমার শরীরে কিছু পরিবর্তন এসেছে, শুধু তোমার অ্যানাটমি বদলে গেছে, তাই আমার ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। উইনস্টন তখন বলে কিন্তু ডাক্তার আপনি জঙ্গলে কেন থাকছেন? স্টকিংস তখন বলে দুনিয়াটা দূষিত হয়ে গেছে আর যদি কোথাও পরিষ্কার হাওয়া পাওয়া যায় তাহলে এটা শুধুমাত্র জঙ্গলেই। আমি আগে শহরেই থাকতাম কিন্তু সেখানকার জীবনে বিরক্ত হয়ে এখানে চলে এসেছি। আর তখনই টক্সিক ওয়েস্টে সেই ঝাড়ুটা দেখে উইনস্টন জিজ্ঞেস করে এটা আপনি কোথায় পেলেন? স্টকিংস বলে এটা তো আমি ঝিলের পানিতে পেয়েছি। আচ্ছা তুমি আর এই ঝাড়ুটা দেখতে একেবারে একই রকম, তুমি যদি চাও এটা রাখতে পারো। উইনস্টন ঝাড়ুটা নিয়ে খুশি মনে শহরের দিকে দৌড়ে যায়। অন্যদিকে নিউজ চ্যানেলগুলোতে উইনস্টনেরই কথা বলছিল কিন্তু তারা উইনস্টনকে মনস্টার বলছে। আর তখনই
একটা চ্যানেলে দেখায় যে একটা গ্যাং কোনো হোটেলে ঢুকে সেখানকার লোকদের বন্দি করে ফেলেছে। পুলিশ বন্দুক নিয়ে সেই গ্যাংয়ের সাথে কথা বলার জন্য বাইরে অপেক্ষা করছে। ভেতরে সব বন্দীরা ঘাবড়ে গিয়ে গ্যাংয়ের সব কথা মেনে নিচ্ছিল, কিন্তু একজন মহিলার মুখে কোনো ভয়ের চিহ্নই ছিল না। তখন তাদের গ্যাং লিডার রেগে গিয়ে তাকে ধমক দিয়ে বলে, যদি তুই এখনই উঠে না দাঁড়াস তাহলে তোকে মেরে ফেলবো। মহিলাটা রেগে গিয়ে তার উপরে পানি ছুড়ে দেয়। গ্যাং লিডার তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কাচের জানালা ভেঙে উইনস্টন ভেতরে এন্ট্রি নেয় আর তার সেই বিষাক্ত ঝাড়ুটা দিয়ে সেই গ্যাংয়ের একজনকে মারে। আর টক্সিক ওয়েস্টের কারণে তার মাথাটাই শরীর থেকে আলাদা হয়ে যায়, একেবারে ক্লিন বোল্ড। ভয়ে তারা উইনস্টনকে এলোপাতাড়ি গুলি করতে থাকে, কিন্তু তার তো কিছুই হওয়ার ছিল না। সে একাই পুরো গ্যাংকে খতম করে বন্দীদেরকে বাঁচিয়ে নেয়। সব বন্দীরা বাইরে চলে যায়। যখন উইনস্টন বাইরে বেরোয়, পুলিশ তাকে ফায়ার করতেই যাচ্ছিল, কিন্তু একজন বন্দী বলে ওঠে, না না, ওকে শুট করবেন না, ওই তো আমাদেরকে বাঁচিয়েছে। পুলিশ থেমে যায় আর উইনস্টনকে জিজ্ঞেস করে, তুমি কে আর তুমি এত রিস্ক নিয়ে এদেরকে কেন বাঁচালে? তখন উইনস্টন বলে, যখন তোমার চোখের সামনে অন্য কোনো মানুষ বিপদে থাকে তখন তার সাহায্য করা উচিত, এটাকেই তো মনুষ্যত্ব বলে। আর এটা আমাকে আমার ছেলে জেড শিখিয়েছে। আর এদিকে টিভি দেখতে থাকা জেড বুঝতে পারে ওটা কোনো মনস্টার না, আসলে ওটা ছিল উইনস্টন, অর্থাৎ তার বাবা, যদি সে তখনও তাকে বাবা মানতে রাজি না। এরপর উইনস্টন একটা বিল্ডিং এর উপরে গিয়ে একদম শান্ত হয়ে পোজ দেয়, কিন্তু পোজ দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, আসলে সে এখানে হিসু করছিল বন্ধুরা। আর এটা যেই সেই হিসু না, একেবারে খাঁটি অ্যাসিড, যা কিছু সামনে পাচ্ছে সবকিছু জ্বালিয়ে দিচ্ছে। বেচারা উইনস্টন তো এটা দেখে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবছিল, এটা আবার আমার শরীর থেকে কি বেরোচ্ছে। আচ্ছা ভাবুন তো একবার, আপনাদের এমন সুপার পাওয়ার থাকলে কি করতেন? কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন। যাই হোক, অন্যদিকে স্পেন্স টিভিতে উইনস্টনকে দেখে তাকে মারার জন্য নিজের দলের লোকদেরকে পাঠিয়ে দেয়, কারণ উইনস্টনের জন্যই স্পেন্সের হাতটা কেটে গিয়েছে। এদিকে উইনস্টনকে দেখে ববও আন্দাজ করে ফেলে যে তারই ফ্যাক্টরির টক্সিক ওয়েস্টের কারণে উইনস্টন এতটা শক্তিশালী হয়ে উঠেছে। সে তার সায়েন্টিস্টদেরকে বলে, দেখো, উইনস্টনকে এতটা পাওয়ারফুল বানানোর ওই টক্সিক ওয়েস্টের ফর্মুলাটা তোমরা আবার তৈরি করো। কিন্তু তারা বলে, যদি ওই ফর্মুলা আবার তৈরি করতে হয় তাহলে অনেক বছর লেগে যাবে, তার চেয়ে বরং আপনি উইনস্টনকে ধরে এখানে নিয়ে আসুন, তাহলে ওর ব্লাড স্যাম্পল দিয়ে আমরা সিরাম তৈরি করতে পারবো। বব তখন মার্কোকে বলে, উইনস্টনের তো একটা ছেলে আছে তাই না, তুমি ওকে তুলে নিয়ে এসো, তাহলে ও নিজে থেকেই আমাদের কাছে চলে আসবে। আর এখানে যে উইনস্টনের আইডি কার্ড দিয়ে তার ঠিকানা বের করে আর তারপর তার বাড়িতে চলে যায়। সে জেডকে জানায় যে উইনস্টনের মিউটেশন কিভাবে হয়েছে। তখনই মার্কো আর তার গ্যাং দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু যে জেডকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সেই সময় গ্যাং এর একজন জেডের উপর শুট করে, এর ফলে একটা ট্র্যাকিং ডিভাইস জেডের মোজায় গিয়ে আটকে যায়। আর এখন মার্কো তাকে ট্র্যাক করতে পারছিল। এই সুযোগে জেড আর জেজের সামনে উইনস্টন এসে পড়ে। সে জেডকে বলে, তুমি এর সাথে কোথায় যাচ্ছ? জেড তখন বলে, আমার কথা তুমি ছাড়ো, তুমি কোথায় চলে গিয়েছিলে? উইনস্টন বলে, আমার ব্রেন ক্যান্সার হয়েছে আর তার ট্রিটমেন্টের জন্যই আমি টাকা চুরি করতে গিয়েছিলাম, আর সেখান থেকেই আমার এই অবস্থা। জেডের তো খুব রাগ হয়। সে বলে, মাও নিজের অসুখের কথা আমার থেকে শেষ পর্যন্ত লুকিয়ে রেখেছিল, আমাকে জানায়নি যে তার ক্যান্সার হয়েছিল, আর তার মৃত্যুর পরে আমাকে জানানো হয়েছে, আর এখন তুমিও সেই একই কাজটা করছো। কিন্তু তখনই একজন লোক উইনস্টনকে শুট করে দেয়। জে আর জেড সেখান থেকে পালিয়ে যায়। আসলে বন্ধুরা, স্পেন্সের পাঠানো লোকদের মধ্যেই একজন উইনস্টনকে শুট করেছিল, আর উইনস্টন ধীরে ধীরে তার মপ স্টিকটা হাতে তুলে নেয়। সে মরেছে কিনা সেটা দেখার জন্য লোকটা কাছে আসে। উইনস্টন তার পেটে স্টিকটা ঢুকিয়ে দেয়, এর ফলে তার পেটটা একদম ফেটে বাইরে বের হয়ে আসে। বাকিরা তো অবাক হয়ে যায়। উইনস্টন সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মার্কোর লোকেরা ট্রাকার নিয়ে জেডের লোকেশন খুঁজে বের করতে শুরু করে আর জেজেকে শুট করে তাকে তুলে নিয়ে যায়। এদিকে স্পেন্সের লোকেরা উইনস্টনকে তাড়া করছিল, কিন্তু উইনস্টন এক জায়গায় লুকিয়ে তাদের গ্যাং এর একজনকে টেনে ধরে, তারপর তাকে মেরে একটা দেওয়ালের পাশে দাঁড় করিয়ে রাখে। আর অন্য লোকটাকে বলে, আরে ও তো এখানে আছে, এখানে আয়। আর এভাবে সে মরা লোকটার গলা নকল করে তার সঙ্গীকেও নিজের কাছে ডেকে নেয়, আর তারপর তাকেও খতম করে দেয়। এক এক করে সে পুরো গ্যাংটাকেই শেষ করে দেয়। অন্যদিকে মার্কো জেডকে কিডন্যাপ করে ববের কাছে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছে মার্কোর বাচ্চাদের উপরে বেশ মায়া আছে। সে বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে কিচ্ছু করবো না, আমাদের শুধু তোমার বাবাকে চাই। জেড তখন বলে, বাবা? ও আমার আসল বাবা না, সৎ বাবা। আর অন্যদিকে উইনস্টন তখন জেজের কাছে পৌঁছে যায়। সে আহত অবস্থায় পড়েছিল। সে জানায় যে মার্কোর লোকেরা জেডকে ধরে নিয়ে গেছে। এই বলে বেচারি আবারও অজ্ঞান হয়ে যায়। উইনস্টন তখন জেজেকে জঙ্গলের ভেতরে স্টকিংস এর কাছে নিয়ে যায়। সে নিজের মতো করে অপারেশন করে, কিন্তু তারপর বলে, না, এ মরে গেছে। শুনে উইনস্টনের খুব কষ্ট হয়, কিন্তু সে কি করবে? সে যে কোনো ভাবে জেজেকে বাঁচাতে চায়। কিছু একটা মনে করে উইনস্টন নিজের শরীরের ড্রিলার দিয়ে একটা ছোট্ট ফুটো করে আর নিজের রক্ত জেজের ক্ষতের উপরে লাগিয়ে দেয়। তার পরের সেকেন্ডেই বন্ধুরা জেজের শরীরে প্রাণ ফিরে আসে। অন্যদিকে মাইকেল ববের উপরে চিৎকার করে বলে, তোমার এক্সপেরিমেন্ট গুলোর এখনো কোনো রেজাল্ট বেরোলো না, তুমি এক কাজ করো, কোম্পানি ছেড়ে এখনই বেরিয়ে যাও। ঠিক তখনই মার্কো জেডকে নিয়ে সেখানে চলে আসে আর বব তাকে একটা আলাদা ঘরে বন্দি করে রাখতে বলে। মার্কো বুঝতে পারছিল না
বব এমন কথা কেন বলছে। এদিকে উইনস্টন তখন সেই টক্সিক ওয়েস্টের ঝিলের পাশেই বসে আছে, মনে হচ্ছে ঝিলটা পুরোপুরি অ্যাসিডে ভরে গেছে। তখনই জেজে এসে জানায় যে সে বিটিএইচ কোম্পানিতে টক্সিক ওয়েস্টের স্যাম্পল নিতে গিয়েছিল আর উইনস্টন তার জীবন বাঁচিয়েছে, আর সেজন্য সে উইনস্টনকে ধন্যবাদও দেয়। আর তারপর তারা দুজনে বেরিয়ে পড়ে জেডের খোঁজ করার জন্য। তারা প্রথমেই মার্কোর পাঠানো সেই গ্যাংটাকে খুঁজতে থাকে। ওই গ্যাংটা লোকদের সামনে একটা দারুণ পারফরমেন্স দিচ্ছিল, আর উইনস্টন তখনই তার সেই বিষাক্ত ঝাড়ুটা নিয়ে ভেতরে ঢোকে আর ওই ব্যান্ডের লিডারের মাথায় জোরে মারে। তার মাথার অর্ধেকটা ভেঙে অন্যদিকে গিয়ে পড়ে। তারপর সে তার ঝাড়ু দিয়ে আরেকজনের মাথা কেটে ফেলে, আর এরপর ঝাড়ুটা একটা মেশিনে আটকে যায়, যার ফলে কারেন্ট লেগে আরেকটা মেয়েও মারা যায়। এভাবে পুরো ব্যান্ডটাকে শেষ করে সে সেখানকার একটা মাইক নিয়ে লোকদেরকে জানিয়ে দেয় যে বিটিএইচ কোম্পানির টক্সিক বর্জ্যের কারণে ঝিলের পানি অ্যাসিড হয়ে গেছে। এদিকে উইনস্টনের এই ভয়ঙ্কর রূপ দেখে নার্স দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই যে সামনে এসে তাকে নক আউট করে দেয়। আর উইনস্টন তখন তার বক্তৃতা শেষ করে নার্সের কাছে আসে যাতে সে জেডের ব্যাপারে কিছু জানতে পারে। কিন্তু যখন সে তার মাস্কটা খোলে তখন দেখা যায় এই বিশাল শরীরে তো একটা ছোট্ট বাচ্চার মাথা। আসলে এই বিটিএইচ কোম্পানি তার উপরেও কোনো এক্সপেরিমেন্ট করেছিল, যার ফলে ওর মাথাটা একটা ছোট্ট বাচ্চার মতো হয়ে গেছে। তাকে ধমক দিয়ে উইনস্টন আর যে জানতে পারে যে জেডকে কোথায় রাখা হয়েছে, আর দুজনে তখন শহরের বাইরে ববের বাড়ির দিকে রওনা দেয়। প্রথমে উইনস্টন একটা গাছের আড়ালে লুকিয়ে নিজের চোখ বের করে নেয় আর সেটাকে বাইনোকুলারের মতো ব্যবহার করে। সে দেখে নেয় যে জেডকে কোথায় রাখা হয়েছে। এরপর সে তার চোখটা আবারও ভেতরে ঢুকিয়ে নেয়, আর তারা দুজন একটা প্ল্যান বানিয়ে ভেতরে যায়। কিন্তু ভেতরে আসার সাথে সাথেই একটা মূর্তি থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে, আর তাতে উইনস্টন আর যে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের সিনে দেখা যায় তাদের দুজনকে এক জায়গায় বেঁধে রাখা হয়েছে, আর ববের সায়েন্টিস্টরা উইনস্টনের ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করতে থাকে। বব বলে ওর জীবন চলে গেলেও ওর সমস্ত শক্তি নিংড়ে বের করে নাও। এরপর সে উইনস্টনের মাথায় একটা টিউব লাগিয়ে তার সেলস গুলো বের করার চেষ্টা করে, আর প্রতিবার সেলস বের করার সময় উইনস্টন যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর বিভিন্ন টেস্ট করার পর বন্ধুরা সায়েন্টিস্টরা এই সিদ্ধান্তে আসে যে উইনস্টনের ভেতরের শক্তিগুলো তার রক্ত বা সেলস দিয়ে বের করা সম্ভব না। তখন হতাশ হয়ে মাইকেল এসে টিভি অন করে। উইনস্টন যে কিছু বন্দীদেরকে একটা গ্যাংয়ের হাত থেকে বাঁচিয়েছিল সেই খবরটাই তখন চলছিল, আর তাতে বলা হচ্ছিল যে বিটিএইচ কোম্পানির টক্সিক বর্জ্যের কারণে ঝিলটা এখন পুরোপুরি টক্সিক হয়ে গেছে, আর ওই ঝিলের পুরো পানি অ্যাসিড হয়ে আছে, আর এই কারণেই ওই পানি ব্যবহার করা মানুষগুলো মিউটেড হয়ে যাচ্ছে। তখনই সেখানে মাইকেল আসে, আর সে ববের উপর রেগে গিয়ে বলে তোর কোম্পানির সিক্রেট লিক হলো কিভাবে। বব তখন আর মাইকেলের এইসব কথা সহ্য করতে পারছিল না। সে রেগে গিয়ে একটা বোতলে রাখা উইনস্টনের সেই সেলসের সিরামটা খেয়ে ফেলে। পরের মুহূর্তেই তার চোখ সবুজ হয়ে যায়, আর সেও ধীরে ধীরে মিউটেড হতে থাকে। আর তার এই অদ্ভুত আচরণ দেখে মাইকেল জিজ্ঞেস করে তোর আবার কি হলো। বব বলে তুমি না বলেছিলে তোমার রেজাল্ট চাই, এই দেখো এটাই হলো রেজাল্ট। এই বলে সে দ্রুত মাইকেলের দিকে এগিয়ে যায়। মাইকেলের লোকেরা তাকে শুট করে, কিন্তু বব সবাইকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। তখনই লিসি ভেতরে আসে, আর সে বুঝতে পারে যে সিরাম খেয়েই বব এই ভয়ঙ্কর মনস্টার হয়ে গেছে। সে নিজেও তার মতো শক্তিশালী হওয়ার লোভে বোতলে থাকা বাকি সিরামের 2-3 ফোঁটা নিজের মুখে ঢেলে দেয়, আর কিছুক্ষণের মধ্যে সে নিজেও একটা মনস্টার হয়ে যায়। কিন্তু তাকে দেখতে একেবারে ডাইনির মতো লাগছিল, তাই সে তখন আবারও সায়েন্টিস্টদের কাছে গিয়ে বলে আমাকে আবার নর্মাল বানানোর জন্য একটা অ্যান্টিডোট তৈরি করে দাও। তারপর সে মার্কোকে বলে জেডকে মেরে ফেলো, কিন্তু মার্কো বলে কেন মারবো, ও তো ছোট্ট একটা বাচ্চা। লিসি তখন রেগে গিয়ে মার্কোকে খুব মারে, আর সে নিজেই এবার জেডকে মারতে যায়। অন্যদিকে যে উইনস্টনকে জাগিয়ে বলে ওরা জেডকে মারতে যাচ্ছে, তুমি গিয়ে ওকে বাঁচাও। উইনস্টন তখন রেগে গিয়ে নিজের শিকল ভাঙার চেষ্টা করে, কিন্তু শিকলগুলো বেশ শক্তিশালী ছিল, সে কিছুতেই সেগুলো ভাঙতে পারছিল না। আর ঠিক তখনই উইনস্টনের মাথায় একটা বুদ্ধি আসে। সে জেজেকে বলে শোনো কিছুক্ষণের জন্য তুমি তোমার চোখ বন্ধ করো। এই বলে সে নিজের প্যান্টের চেন খুলতে থাকে। জেজে বলে আরে এটা তুমি কি করছো। উইনস্টন তখন বলে তোমাকে কিছুই করব না, তুমি শুধু চোখ বন্ধ করো। আসলে বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন, সে হিসু করতে যাচ্ছিল, কারণ তার হিসু তো অ্যাসিড, তাই সে সোজা শিকলের উপর নিশানা করে আর সেটা ভেঙে যায়। এভাবেই সে জেজের শিকলও ভেঙে ফেলে, আর দুজনে সেখান থেকে পালিয়ে আসে। এরই মধ্যে জেডকে মারার জন্য দুজন লোক তার দিকে যাচ্ছিল, কিন্তু উইনস্টন ঠিক সময় সেখানে পৌঁছে যায় আর নিচে পড়ে থাকা একটা পাথর ছুঁড়ে মারে, যাতে তাদের মধ্যে একজন মারা যায় আর অন্যজন এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। একটা গুলি সেখানে রাখা একটা সিলিন্ডারে গিয়ে লাগে, আর জায়গাটা বুম করে ব্লাস্ট হয়ে যায়। সবাই এদিক ওদিকে ছিটিয়ে পড়ে। আসলে এই ব্লাস্টটা হয়েছিল জেডকে যেখানে আটকে রাখা হচ্ছিল সেই ঘরটাতেই। তখন উইনস্টনের জেডের সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত মনে পড়তে থাকে। এই ব্লাস্টে জেডের বেঁচে থাকার কোনো আশাই ছিল না, আর তখন সে প্রচন্ড রেগে যায়। তখনই বাইরে বব তার মনস্টার রূপে সেখানে চলে আসে। উইনস্টন তার টক্সিক ওয়েস্টের মপটা দিয়ে তার উপরে হামলা করে আর চিৎকার করে বলতে থাকে তোর জন্যই আমার ছেলে মারা গেছে। বব তখন একটা কুড়াল দিয়ে তার উপর অ্যাটাক করে, কিন্তু উইনস্টনের টক্সিক ঝাড়ুর সামনে তার কুড়ালটা গলে যায়। অন্যদিকে তখন যে বিটিএইচ কোম্পানির বিরুদ্ধে সব প্রমাণ একসাথে করে নিয়ে পালাচ্ছিল, কিন্তু তখনই লিসি তার উপর হামলা করে দেয়। দুজনের মধ্যে বেশ মারামারি হয়, আর এক পর্যায়ে যে একটা হাই কমর তুলে লিসিকে মেরে দেয়। এখানেই বব উইনস্টনকে নিচে ফেলে দিয়ে কুড়াল দিয়ে তাকে মারতেই যাচ্ছিল। যে এসে সেই হাই কমরটা দিয়ে ববের ঘন্টি বাজিয়ে দেয়। উইনস্টন তখন তাকে মারতে মারতে
বাবাকে বলে আমি আমার ছেলের মৃত্যুর বদলা নিয়েই ছাড়বো। তখনই জেডের আওয়াজ আসে, বাবা থেমে যাও। উইনস্টন অবাক হয়ে ঘুরে দেখে যে জেড আর মার্কো দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে যখন ওই ঘরটা ব্লাস্ট হচ্ছিল তার কিছুক্ষণ আগেই সেই ঘরের একটা গোপন দরজা দিয়ে মার্কো জেডকে বাঁচিয়ে নিয়েছিল। বর্তমানে উইনস্টন জেডকে জীবিত দেখে অনেক খুশি হয়। আর যেহেতু জেড প্রথমবার উইনস্টনকে বাবা বলে ডেকেছিল, সে একটু ইমোশনাল হয়ে পড়ে। এই একটা ডাক শোনার জন্যই তো সে এত কিছু করছিল। কিন্তু বব আবারও উইনস্টনের উপর অ্যাটাক করে, আর উইনস্টন তার ঝাড়ু দিয়ে তাকে তুলে গাড়ির বনেটের উপর ফেলে দেয়। আর এবার ববের মাথাটা ইঞ্জিনের ভেতরে চলে গিয়েছিল। আর তখনই জেজে এসে গাড়িটা স্টার্ট করে দেয়, আর ববের মাথা টুকরো টুকরো হয়ে যায়, একেবারে কিমা বলতে পারেন। উইনস্টন তখন জেডের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এখন থেকে তুমি আমাকে বাবাই ডাকবে তো, নাম ধরে আর ডাকবে না তো? এইভাবে উইনস্টন বেশ ইমোশনাল হয়ে যায়। কিন্তু তখনই লিসি পেছন থেকে এসে উইনস্টনের পিঠে একটা রড ঢুকিয়ে দেয়। কিন্তু উইনস্টন তো আর এত সহজে মরছে না। সে লিসিকে তুলে একটা কেমিক্যালের ব্যারেলে ফেলে দেয়। আর অন্যদিকে উইনস্টনের সেই ঝাড়ুটার গরমে ব্যারেলটা ব্লাস্ট হয়ে যায়, আর তাতে লিসি সেখানেই মারা যায়। আঘাত লাগার কারণে উইনস্টনকে একটা হাসপাতালে ভর্তি করা হয়। যখন তার জ্ঞান ফেরে, সে জানতে পারে তার মাথার স্ক্যান করা হয়েছে, আর ডাক্তার তাকে জানায় তার ব্রেন টিউমারটা নাকি সেরে গেছে। এদিকে বিটিএইচ কোম্পানির আসল সত্যিটা সবার সামনে চলে এসেছিল। জেজের কাছে বিটিএইচ এর বিরুদ্ধে যা যা প্রমাণ ছিল সে সেগুলো সরকারের হাতে তুলে দিয়েছে। আর বিটিএইচ কোম্পানিতে একটা বড় তালা লেগে গেছে। সবাই এখন উইনস্টনকে একটা সুপার হিরো হিসেবে মেনে নিয়েছে, আর তার নাম রাখে দ্য টক্সিক অ্যাভেঞ্জার। জেড উইনস্টনকে তার সৎ বাবা না মেনে নিজের আসল বাবা হিসেবেই মেনে নেয়। অন্যদিকে সেই মিউটেড মুরগিটা যে ঝিলের পাড়েই বসেছিল, সে 3টা ডিম পেড়েছে। আর তার ডিমগুলো দেখে স্টকিংস বলে, আরে বাহ, তুমি তো মা হতে চলেছ। এটা বলেই সে ডিমগুলো নিয়ে অমলেট বানিয়ে খেয়ে নেয়। জেডের এখন আর স্টেজে উঠতে ভয় লাগে না, আর সে দারুণ পারফরমেন্স করে। বাবা ছেলে খুশিতেই থাকতে শুরু করে। আর এরই সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। মুভি ম্যানের প্রিয় বন্ধুরা, গল্পটা শেষ পর্যন্ত আমাদেরকে এটাই শিখিয়ে যায় যে নায়ক হতে গেলে সুন্দর চেহারা বা অসাধারণ ক্ষমতার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু বুক ভরা সাহস আর প্রিয়জনকে আগলে রাখার তীব্র ইচ্ছে। উইনস্টনের কুৎসিত চেহারার আড়ালে লুকিয়েছিল এক বাবার স্নেহ, যে তার ছেলের মুখে শুধু একবার বাবা ডাক শোনার জন্য সবকিছু করতে পারত। সমাজ যাকে মনস্টার বলে দূরে ঠেলে দিয়েছিল, সেই আসলে সত্যিকারের নায়ক। আর স্যুট বুট পরা সভ্য চেহারার মানুষগুলো ছিল আসল দানব। তাই বাইরের রূপ দেখে কাউকে বিচার করার আগে একবার তার ভেতরের মনুষ্যত্বকে চিনে নেওয়ার চেষ্টা করা উচিত। কারণ সত্যিকারের সৌন্দর্য চেহারাতে না, চরিত্রে আর ভালোবাসায় ফুটে ওঠে। তো এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন রিমা বিশ্বাস। তিনি বলেছিলেন, অনেক সুন্দর লাগলো দাদা ভাই, তারপর লাল লাল দিল। আপনাকেও অনেক ধন্যবাদ দিদি ভাই। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন কোনো মজার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।